আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দেশ দেশান্তরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। আজকে আলোচনা করব আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 100 দিন পূর্তি উপলক্ষে একটা ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে। সে ভাষণ নিয়ে কিছু কথা বলবো, কিছু পর্যালোচনা করব। আজকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে ভাষণ তিনি দিয়েছেন সেটা আমার কাছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এটা গতানুগতিক একটা ভাষণ, যেটা অন্য অন্য নেতারাও এভাবে ভাষণ দেন এবং তার সাফল্যের কথাগুলো তুলে ধরেন এবং কিছু ব্যর্থতাকে ডেকে রাখেন। আমার কাছে মনে হয়েছে যে আরেকটু স্পষ্ট করা যেত, অনেকগুলো বিষয় আছে, সেগুলো নিয়ে একটু কথা বলবো আজকের এই আলোচনা। গত 5ই আগস্ট যখন শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান, তারপর থেকে বাংলাদেশে 8 তারিখে ক্ষমতায় বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তখন বাংলাদেশের রিজার্ভ, অর্থনীতি বা প্রশাসন বা অন্যান্য যেসব প্রতিষ্ঠান ছিল সেগুলোর একদম ভঙ্গুর অবস্থা ছিল। সেই প্রেক্ষিতে সেখান থেকে বাংলাদেশকে যে এখন এই পর্যায়ে আনছেন সেটা অবশ্যই সাফল্যের দাবিদার বা প্রশংসার দাবিদার বলা যেতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এবং তার দূরদর্শিতার আমরা দেখতে পাচ্ছি যে দূরদর্শী নেতৃত্বের যে একটা প্রভাব সেটা বাংলাদেশের উপর পড়তেছে। আর সেই সাথে বাংলাদেশের অর্থনীতি কিছুটা হলেও ঘুরে দাঁড়াচ্ছে এই মুহূর্তে। তিনি তার ভাষণে বলেছেন যে $2 বিলিয়ন মতো ঋণ পরিশোধ করেছেন বা বকেয়া পরিশোধ করেছেন, মানে রিজার্ভে হাত দেওয়া ছাড়াই, এবং রিজার্ভ পর্যায়ক্রমে আমাদের বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের সামাজিক বা রাজনৈতিক বা যে প্রাতিষ্ঠানিক যে সমস্যা ছিল সেই সমস্যাগুলো সংস্কারের কাজ শুরু করেছেন এবং অন্যান্য আমাদের সামাজিক যে অবক্ষয় বা অন্যান্য যে সমস্যাগুলো ছিল সেগুলো পর্যায়ক্রমে তিনি কাজ করে যাবেন নির্বাচনের আগ পর্যন্ত। এবং তাতে বাংলাদেশের মানুষ সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করতে বলছেন যে আমি সংস্কারের কাজ শেষ করব। আমাদের এই সরকারের সবচেয়ে বড় অঙ্গীকার হলো আমাদের এই যে সংস্কারের কাজ সেটা আমরা সম্পূর্ণ শেষ করব এবং তারপরে আমরা নির্বাচন দিব। এখানে যে কথাগুলো বলেছেন যে বাংলাদেশের অনেক রকম সহায়তা অনেকে দিবেন, বিশ্বব্যাংক দিবেন, চায়না দিবেন বা অন্য ইউরোপীয় ইউনিয়ন গুলো অনেকভাবে আমাদেরকে সাপোর্ট করবেন বা অনেক অর্থ আমাদেরকে সহায়তা করবেন, বাট সেটা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন, বাট অনুদানটা আসতে হয়তো কিছুটা সময় লাগবে। এবং আমাদের যে ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো আছে তার মধ্যে 7টা কি 8টা দেশের দূতাবাস বাংলাদেশে আছে, আর বাকিগুলো কিন্তু বাংলাদেশে নেই, সেগুলো ইন্ডিয়াতে আছে। তো সেগুলো সেই রাষ্ট্রদূতরাও বাংলাদেশে আসবেন, একটা বৈঠক করবেন। এটাও কিন্তু আমাদের জন্য একটা বড় বিরল ঘটনা বলা চলে, যেটা আগে কখনো হয়নি। তারপরে অনেক রকম সহায়তা বহির্বিশ্ব থেকে আসবে, সেটা নিঃসন্দেহে আমরা দেখতে পেয়েছি। এর কিছুদিনের মধ্যে যে পাকিস্তান থেকে বাণিজ্যিক একটা জাহাজ বাংলাদেশে সরাসরি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছেন, এবং আমরা যেরকমটা আগে দেখতে পেয়েছিলাম যে শুধু বাংলাদেশ ভারতমুখী ছিলেন, বাট তার থেকে বেরিয়ে সারা বিশ্বের সাথে যেভাবে যোগাযোগ করতেছেন বা কূটনৈতিক সম্পর্ক বাড়াচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাতে তিনি প্রশংসার দাবি রাখেন। এখন কথা বলবো যে তিনি যে এই কাজগুলো করেছেন তারপরে কি তার কি কোনো ব্যর্থতা আছে বা সেটা তিনি স্বীকার করেননি? হ্যাঁ, তিনি আরেকটা কথা স্পষ্ট করেছেন, সেটা হলো যে আমরা অনেক সাফল্য বা আমাদের অনেক কাজ পর্যায়ক্রমে এগিয়ে যাচ্ছে, আমরা অনেক কিছু করতেছি, অনেক ভালো কিছু করতেছি, তার মধ্যেও একটা কাজ আমরা ব্যর্থতা আছে আমাদের, সেটা হলো দ্রব্যমূল্যের যে দাম ঊর্ধ্বগতি, তাতে সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের যে এখন অন্তর্বর্তীকালীন সরকারের যে উদ্যোগ আছে, টিসিবির যে ট্রাকের মাধ্যমে নিম্ন মধ্যবিত্তদেরকে যে কম দামে যে পণ্য বিক্রি করতেছে তাদের কাছে, দেখা গেছে যে সেই পণ্য কিন্তু পর্যাপ্ত নয়। দেখা গেল লম্বা সিরিয়াল ধরছে, সিরিয়াল শেষ হওয়ার আগে পণ্য শেষ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু গরিব মানুষ বা নিম্ন মধ্যবিত্তরা কিন্তু সেভাবে সেই সহায়তা বা সেরকম সরকারি যে এই পণ্যগুলো কম দামে পাবে, ভর্তুকি দিয়ে সরকার যে এগুলো সেল করতেছে সেগুলো কিন্তু প্রত্যেকের কাছে যাচ্ছে না বা পৌঁছাচ্ছে না। সেই ক্ষেত্রে এই ব্যর্থতার কথা কিন্তু তিনি খুব ক্লিয়ার ভাবে তুলে ধরেছেন। এবং আরেকটা কথা কিন্তু সেভাবে স্পষ্ট করে বলেননি, সেটা হলো যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন
তাদের যে চিকিৎসা ব্যয় সেই জিনিসগুলো তিনি উল্লেখ করেননি এই বক্তৃতায়। সো আমরা আশা করেছিলাম যে এখানেও কিছু সুস্পষ্ট কথা তিনি বলবেন, বা তিনি পাশে দাঁড়াবেন এরকম একটা কথা বলবেন, বা সব রকম সহায়তা তাদেরকে করবেন সুস্থ হওয়া পর্যন্ত। এই একটা কথা তিনি বলেননি, এই একটা ব্যর্থতার কথা তিনি সেভাবে উল্লেখ করেননি। আরেকটা কথা তিনি বলেছেন, যেটা হলো নির্বাচনের যে ট্রেন সেটা মানে শুরু হয়ে গেছে বা চলতে শুরু করেছে। এই চলতে চলতে আমরা ট্রেন লাইন বসাবো এবং আমাদের সংস্কারের কাজগুলো করব। এখন এই সংস্কারের কাজগুলো করতে গেলে দেখা গেছে যে আমরা যে সংস্কার করব, বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো বা যেগুলো করব, সেগুলো সব দলের একটা ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং আমরা সঠিক গন্তব্যে, হয়তো নির্বাচন যে সময় দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, যদি আমাদের সংস্কারের কাজ সম্পূর্ণ শেষ না হয়, হয়তো আমাদের কিছুটা মাস, কয়েকটা মাস দেরিও হইতে পারে। বাট সেরকম কিন্তু উল্লেখ করেননি যে কখন, কোন মাসে বা আগামী বছরের মাঝামাঝি বা আগামী বছরের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, এরকম কোনো সম্ভাবনা তিনি বলেননি। বাট বলেছেন যে নির্বাচনের যে ট্রেন সেটা চালু হয়ে গেছেন। এই নির্বাচনের ট্রেন চলতে চলতে আমরা আমাদের সংস্কারের কাজ করতে থাকবো, এবং সংস্কারের কাজ শেষ করে আমরা একটা নির্বাচন দিব সুস্থ, সুন্দর, এবং এই নির্বাচনটা হবে বাংলাদেশের জন্য সবচেয়ে বিতর্কহীন একটা নির্বাচন, যেটাকে বহির্বিশ্ব গ্রহণ করবে, এবং সেভাবে আমরা একটা নির্বাচন আয়োজন করব, এরকম একটা কথা তিনি বলেছেন। বাট এখন মূল কথাটা বলবো, বিএনপি কিন্তু চেয়েছিলেন যে সুনির্দিষ্ট একটা গাইডলাইন, যে এই ভাষণের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে সুনির্দিষ্ট একটা গাইডলাইন দিবেন যে কখন, কবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং সেই নির্বাচনটা নিয়ে আমাদেরও কিছু পরিকল্পনা আছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা পরিকল্পনা থাকে। হ্যাঁ, যখন জানে যে না 6 মাস পরে নির্বাচন, তখন তারা সেভাবে প্রস্তুতি নেয়। যখন তারা জানবে যে 1 বছর পরে নির্বাচন, তখন তারা সেভাবে প্রস্তুতি নেবে। এখন বিএনপি বা অন্য ছোট ছোট যে দলগুলো আছেন, তাদের কিন্তু একটা দাবি ছিল যে নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে যেন নির্বাচনের একটা রোডম্যাপ তাদেরকে জানানো হয়। তো তারই প্রেক্ষিতে কিন্তু আমরা এর কিছুদিন আগে দেখেছি যে সার্চ কমিটি গঠন হয়েছে। এই সার্চ কমিটি কিন্তু নির্বাচন কমিটি গঠন করবেন, বাট কাজ কিন্তু চালু হয়ে গেছে। বাট এরকম কোন সুনির্দিষ্ট তথ্য কিন্তু বা কোনো গাইডলাইন কিন্তু দেয়নি ডক্টর মোহাম্মদ ইউনূস যে আমাদের অমুক তারিখে নির্বাচনটা হবে, অনুষ্ঠিত হবে, 2025-এ সাপোজ ডিসেম্বরে হবে, বা 2025-এ জুন জুলাইয়ের মধ্যে হবে, এরকম কিন্তু কোনো কথা তিনি বলেননি। তিনি বলেছেন যে আমাদের এই সরকারের সবচেয়ে বড় কাজ হলো আমরা সংস্কার কাজ শেষ করব, এবং এই সংস্কার কাজ এমন ভাবে শেষ করব যেন যে কোনো দল নির্বাচন করে ক্ষমতা আসার পরে তারা যেন আর কোন রকম দুর্নীতি, আর কোন রকম কোন লুট, গুম, হত্যা, এরকম কোনো কিছু যেন তারা না করতে পারে। এবং নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে এমনভাবে সবকিছু করবেন তারা, যাতে প্রভাবমুক্ত থাকে, রাজনৈতিক প্রভাবমুক্ত থাকে, আইন কানুন সবকিছু। তো সেইভাবে একটা কাজ করতে চাচ্ছেন। তার জন্য হয়তো তিনি বলতেছেন একটু সময়ের দরকার, এবং সবগুলো রাজনৈতিক দলের সাথে ঐক্যমতের ভিত্তিতে তারা এই সময়টা নেবেন, এবং সবাইকে ধৈর্য ধারণ করে থাকতে বলছেন। আমরা এই কাজটা শেষ করে আমরা নির্বাচন দিব, আমরা এখানে থাকতে আসিনি, আমরা একটা সুস্থ নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে তারপর আমরা বিদায় নিব। এখন বিএনপির যে দাবিটা ছিল যে এই সংস্কার কাজ চলমান, এই সংস্কার কাজ কিন্তু তারা সম্পূর্ণভাবে শেষ করতে পারবেন না। তাহলে তারা বেশি সময় না নিয়ে তারা আমাদেরকে একটা রোডম্যাপ দেখ, আমরা সেটা অনুযায়ী নির্বাচনের জন্য প্রস্তুতি নেই, এবং আমরা সেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা সেভাবে সামনের দিকে এগিয়ে যাই, এরকম একটা কিন্তু কথা বলেছেন। এবং তারই প্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু একটা হতাশা প্রকাশ করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভাষণ দিয়েছেন তাতে কিন্তু তাদের কোনো সুনির্দিষ্ট গাইডলাইন তাদেরকে দেওয়া হয়নি, সেজন্য তিনি হতাশা প্রকাশ করেছেন। বাট আমি মনে করব যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে এগোচ্ছেন সামনের দিকে, বহির্বিশ্বের সাথে যোগাযোগ করতেছেন, কূটনৈতিক সম্পর্ক বাড়াচ্ছেন, বাণিজ্যিক সম্পর্ক বাড়াচ্ছেন, বা যে সংস্কার কাজগুলো করতেছেন সেগুলো নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। বাট আমাদেরকে সবচেয়ে বেশি যে জিনিসটার প্রতি দৃষ্টি দেওয়া উচিত, যে আমাদের দেশের সংস্কার কাজ করতেছে বা জীবন মানের উন্নয়ন করতেছে, প্রাতিষ্ঠানিক কিছু চেঞ্জ আসতেছে, আমাদের সবকিছু মিলিয়ে আমাদেরকে সবচেয়ে বেশি নজর দেওয়া উচিত জনসাধারণের প্রতি, সাধারণ জনগণের প্রতি, যে সাধারণ জনগণ যেন খেয়ে পরে বেঁচে থাকতে পারে সেরকম চিন্তা করতে হবে। এখন আরেকটা কথা বলে শেষ করব, লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা, যে
মূলত যে সিন্ডিকেট আছে আমাদের, যে ব্যবসায়িক যে সিন্ডিকেট আছে সেটা কিন্তু ভাঙতে পারেননি। বাট সেটা ভাঙতে হয়তো বা সময়ের দরকার, বা যদি খুব ডিরেক্টলি এখন অ্যাকশন নেয় তাহলে হয়তো বা বাজারে অস্থিতিশীলতা বাড়তে পারে, সেক্ষেত্রে হয়তো তারা পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ সেই জিনিসগুলো করবেন। বাট সেটা কিন্তু করতেই হবে, এটা হলো সুনির্দিষ্ট কথা। এবং টিসিবির যে টাক আছে, যে টাকের মাধ্যমে পণ্য দিচ্ছে কম দামে বা সাধারণ নিচ্ছে, সো সে টাক যেহেতু এনাফ না, তাহলে সে টাক আরো বৃদ্ধি করুক, জনসাধারণকে আরো বেশি বা করে এই পণ্যগুলো বিক্রি করুক তাদের কাছে, হয়তো তাহলে কিছুটা হলো স্বস্তি আসবে জনগণের মধ্যে। এবং এই জিনিসগুলো খুব মানে সুনির্দিষ্টভাবে লক্ষ্য করে তারপরে এই কাজগুলো করতে হবে। এখন উন্নয়নের কাজ করতেছে, উন্নয়নের ছোঁয়া কিন্তু গরিব জনগণ, সাধারণ জনগণের মধ্যে যখন লাগবে বা ওদের কাছে ওই হাওয়াটা লাগবে, তাহলে বুঝতে পারবো যে না, বাংলাদেশে উন্নয়ন হচ্ছে, সংস্কার হচ্ছে, অর্থনৈতিক পরিবর্তন হচ্ছে। এরকম ভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকে এখানে শেষ করলাম, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।